বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ পরিবারের 9 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্ব ফাঁকি, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এমডি আনভীর সহ তাদের 9 সদস্যকে গ্রেফতারের পর এই তথ্য জানিয়েছে র্যাব। এইবার সিন ইন্ডিয়ারে বইরা দেবে। একেই বলে মরার উপর খরার ঘা। শেরের উপর যে সোয়াশের আছে এটা সব সময় মাথায় রাখা উচিত, নয়তো মানুষ ফ্যাসিস্ট হয়ে যায়। একটা রাষ্ট্র তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে প্রভাব কর্তৃত্ব তৈরি করে। মুদির তো ঘুম হারাম। ভারতের সেনাপ্রধান যিনি আছেন ওনারও টেনশন, নৌবাহিনী প্রধানের টেনশন, যারা এয়ার ভাইস মার্শাল আছেন তাদের টেনশন। ইয়ে ক্যা হো গয়া, ক্যাসে হো গয়া? বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন পর এক সাহসী সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তাতেই ভারতের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। তারা মনে করছে যে বাংলাদেশ সেনাবাহিনী কি তাহলে জুলাই আন্দোলনে কুষ্টিয়াতে ইউসুফ শেখ, ওসামা, সরুজ আলী বাবু সহ 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধে জাসদ নেতা হাসানুল হক ইনুর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গণভবনে শেখ হাসিনার সাথে বৈঠক করে হত্যাকাণ্ডে সহযোগিতা, উস্কানি সহ 8টি অভিযোগ তার বিরুদ্ধে। মানবতা বিরোধী অপরাধে এবং বাংলাদেশের জুলাই আগস্টে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে এবার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে এই হাসানুল হক ইনুর। এই বাংলার পতাকা নিয়ে শপথ করলাম, আওয়ামী লীগের 20 দাঁত ভেঙে দেব। ধানমন্ডি 32-এ সারা বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক টয়লেট বানাবো। বাংলার 20 কোটি মানুষ সেই বাথরুমে পেশাব করবে। দর্শক, এতদিন পর্যন্ত বাংলাদেশের জনগণের মধ্যে একটি ধারণা ছিল যে ভারত বা ভারতীয় নেতারা বাংলাদেশের যেই নেতা বা যেই দলের বিরুদ্ধে কথা বলবে নিঃসন্দেহে বাংলাদেশের জনগণ ধরে নেবে বাংলাদেশের সেই দলের নেতা বা সেই দল অবশ্যই দেশপ্রেমিক। প্রিয় দর্শক, যেমন ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রোপাগান্ডা ছড়াতো, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের জনগণ ধরে নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সঠিক পথেই আছে। এমনকি মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়েও বলেছিলেন যে ভারত যার বিরুদ্ধে সমালোচনা করবে তোমরা তাকে নিঃসন্দেহে দেশপ্রেমিক মনে করবে। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যেও এরকম একটি ঘটনা ঘটেছে যে কালের কণ্ঠ যার বিরুদ্ধে সমালোচনা করবে। প্রিয় দর্শক, কালের কণ্ঠ বলতে মূলত বসুন্ধরা গ্রুপ কর্তৃক যে সমস্ত নিউজ পোর্টালগুলো পরিচালিত হয় তাকে বোঝানো হচ্ছে যে কালের কণ্ঠ যার বিরুদ্ধে সমালোচনা করবে তাকে নিঃসন্দেহে দেশপ্রেমিক ভাবা যাবে। প্রিয় দর্শক, কালের কণ্ঠ এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে নানান প্রোপাগান্ডা ছড়াচ্ছে। প্রিয় দর্শক, কেন কালের কণ্ঠ হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তা আশা করছি আপনারা কিছুটা জানেন, এবং ভিডিওটি দেখলেই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কালের কণ্ঠ বা বসুন্ধরা গ্রুপ কেন হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এবং হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠে পড়ে লাগার কারণে এই মুহূর্তে তারা যে ফাটাফাশের চিপায় পড়েছে সেটিও জানতে পারবেন। এরই সাথে সাথে আপনাদের উদ্দেশ্যে আরো একটি প্রশ্ন করতে চাই, এই যে সেনাবাহিনীর মধ্যে একটি বড় ধরনের রদবদল হয়ে গেল, এটি কি আপনি টের পেয়েছেন? বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে 4টি ইউনিটের নাম যে 4 জন বড় বড় সাহাবীর নামে করা হয়েছে, এটি কি আপনি সমর্থন করছেন? বিশেষ করে অনেকেই তো বলছেন যেহেতু বাংলাদেশ এখন পর্যন্ত ইসলামিক কোন রাষ্ট্র না, সুতরাং 4 জন বড় বড় সাহাবীর নামে সেনাবাহিনীর 4টি ইউনিটের নামকরণ এটা উচিত হয়নি। কিন্তু আপনি একজন মুসলিম হিসাবে, আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে কি মনে করছেন এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উচিত কাজ করেছে কিনা সেটা অবশ্যই জানাবেন। এর সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন নিতে চলেছে সেটিও জানতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তারা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে যে অপপ্রচার শুরু করেছে, তাদের একটা বিষয় বোঝা উচিত, কালের কণ্ঠ তাদের নিজেদের যে পজিটিভ ইমেজ যতটুকু আছে তার চেয়ে বেশি অনেক 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 বেশি বিশ্বাস বাংলাদেশের সাধারণ মানুষের হাসনাত আব্দুল্লাহর প্রতি আছে। হাসনাত আব্দুল্লাহ এনসিপির একজন নেতা বা এমপি, এর যে বড় হচ্ছে পরিচয় হচ্ছে সে তাকে সাধারণ অনেক মানুষ পছন্দ করে। ইভেন বিএনপি বলেন, জামাত বলেন, সব দলের লোকই কম বেশি, আওয়ামী লীগ ব্যতীত, আমি আবার বলছি আওয়ামী লীগ ব্যতীত সব দলের লোকই হাসনাত আব্দুল্লাহকে কিন্তু কম বেশি পছন্দ করে। সো এরকম একজন চমৎকার ইমেজ এবং মানুষের আবেগকে যিনি জয় করতে পেরেছেন এমন একজন তরুণ নেতাকে নিয়ে কালের কণ্ঠ তার বিরুদ্ধে অপপ্রচার করে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে। আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে আপনি যদি
এমন কাউকে নিয়ে এমন কোনো বিষয় নিয়ে কথা বলেন যে কথাটা একদমই কেউ গ্রহণ করবে না, তাতে কি হবে? আপনি তো মানুষের মধ্যে কথাটা রিসিভ করাতে পারছেনই না, বিশ্বাস করতে পারছেন না, বরং আপনি ফালতু হয়ে যাচ্ছেন। এই কালের কণ্ঠ কেন এই আত্মঘাতী কাজটা করছে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে? এবং কালের কণ্ঠ অ্যাকচুয়ালি আনভিরকে মানে এখানে প্রোটেক্ট করতে চাওয়া একটা বৃথা চেষ্টা। বরং আপনি ভাই নিজের অস্তিত্ব নিজে টিকিয়ে রাখেন। এখন আনভিরের জন্য আপনি যদি এখন এমন কিছু মানে আপনার ওনারশিপ নেন যেটার কারণে আনভিরকে তো বাঁচাতে পারবেন না, বরং আপনি নিজে ধ্বংস হবেন। তার চেয়ে বরং আনভির একটা নিয়মতান্ত্রিক ওয়েতে আইনি প্রক্রিয়া যা হওয়া তা হবে, আপনি আপনার মতো টিকে থাকেন। কালের কণ্ঠ আসলে আমি জানি না তারা কেন এরকম আত্মঘাতী কাজটা করছে, এবং হাসনাত আব্দুল্লাহর মতো একজন নেতাকে নিয়ে কেন আজে বাজে মিথ্যা অপপ্রচারগুলো করছে। বাংলাদেশে মসজিদের কি একটা কথা নিয়ে তারেক হাসনাত আব্দুলকে নিয়ে এটা লিখলো, বাংলাদেশের প্রকৃত দুর্নীতি যারা করছে তাদেরকে নিয়ে বলেন। আপনারা কেন নিজেরা গ্রহণযোগ্যতা হারাচ্ছেন? হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে কিন্তু একটা তরুণদের জন্য একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, এটা মনে রাখতে হবে। অনেক মানুষ আছে হাসনাত আব্দুল্লাহকে এখন পর্যন্ত পছন্দ করে। যদি অহংকার বশত হাসনাত আব্দুল্লাহ কখনো ভুল করে সেটা ভিন্ন কথা। আমি ব্যক্তিগতভাবে হাসনাত আব্দুল্লাহকে চিনি, খুব কাছ থেকে ছেলেটাকে দেখার সুযোগ হয়েছে। আমি বলবো সামনাসামনি হাসনাত আব্দুল্লাহ একটা অসাধারণ ছেলে, একদমই অসাধারণ। তাকে আপনারা দূর থেকে যেরকম দেখেন সে কাছের থেকে আরও বেশি চমৎকার। তো আমি হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করি। আমাদের পলিটিক্যালি মতভেদ থাকতে পারে, কিন্তু ব্যক্তি হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট সম্মান পাওয়ার যোগ্য, এবং সে এখন পর্যন্ত সে যথেষ্ট ক্লিন আছে। হাসনাত আব্দুল্লাহ, আসিফ নাহিদ এক জিনিস না। আসিফ নাহিদ এদের অনেক দুর্নাম আছে, মাহফুজ এদের অনেক দুর্নাম আছে, কিন্তু এনসিপিতে হাসনাত আব্দুল্লাহ একমাত্র ব্যক্তি যিনি এখন পর্যন্ত তার মধ্যে কিছু নীতি আদর্শ ধরে রাখতে পেরেছেন। ফ্যাসিবাদ আমলে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে ভারত যে একচ্ছত্র আধিপত্য কায়েম করে রেখেছিল তার কিছু কিছু প্রমাণ আমাদের সামনে আসতে শুরু করেছে। দীর্ঘ 17 বছর বাংলাদেশ সেনাবাহিনী ভারত যেভাবে যে ডক্ট্রিন দিয়েছে, যেভাবে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়েছে, শেখ হাসিনা সেই ডক্ট্রিন সেই প্রেসক্রিপশন সেনাবাহিনীর উপরে আরোপ করেছে, আর সেনাবাহিনী সেটি বাস্তবায়ন করেছে। কিন্তু সময় পাল্টেছে। সময় পাল্টে যাবার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরেও একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেই পরিবর্তনের অংশ হিসেবেই বাংলাদেশ সেনাবাহিনী নতুন একটি ব্রিগেড গঠন করেছে, এবং নবগঠিত এই ব্রিগেড 4টি কোম্পানিতে বিভক্ত করেছে। এই 4টি কোম্পানির 4টি নামকরণ করা হয়েছে, আর বিপত্তিটা বেঁধেছে এই নামকরণ নিয়ে। ভারতীয় সেনাবাহিনীর আধিপত্য যদি আমাদের সেনাবাহিনীর উপরে প্রতিষ্ঠিত থাকতো এখনো, তাহলে এই নামকরণ বাংলাদেশ সেনাবাহিনী করতে পারতো না। এখানে ভারত প্রবলভাবে আপত্তি জানিয়েছে, এবং বিশেষ করে ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করে ভারতীয় মিডিয়ায় একটা হইচই ফেলে দিয়েছেন। চন্দন নন্দীর ব্যাপারে কথা বলার আগে আমরা একটু জানি যে বাংলাদেশ সেনাবাহিনী কি নামকরণ করেছে তার 4টি নতুন কোম্পানিতে। বাংলাদেশ সেনাবাহিনীতে আগে একটি ব্রিগেড ছিল, প্রথম বাংলাদেশ ব্রিগেড, ওটার নাম ছিল। স্বাধীনতার পরপরই এই ব্রিগেডটি গঠন হয় এবং ওর নামকরণ করা হয়েছিল প্রথম বাংলাদেশ ব্রিগেড। এই ব্রিগেডে 5টি কোম্পানি ছিল। সেই 5টি কোম্পানির নামকরণ করা হয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন এবং ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের নামে, যেমন বরকত কোম্পানি, রফিক কোম্পানি, সালাম কোম্পানি, নূর মোহাম্মদ কোম্পানি, হামিদ কোম্পানি, এরকম 5টি কোম্পানিতে বিভক্ত করা হয়েছিল ওই প্রথম বাংলাদেশ ব্রিগেডকে। এরপরে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম এবং তার পরিধি বৃদ্ধি পাওয়ায় সেনাপ্রধান বিএমএতে উপস্থিত হয়ে নতুন আরেকটি ব্রিগেড গঠনের উদ্যোগ নেন এবং ঘোষণা দেন। সেই ব্রিগেডের নামকরণ করা হয় দ্বিতীয় বাংলাদেশ ব্রিগেড। এই ব্রিগেডে আবার 4টি কোম্পানি করা হয়। এই 4টি কোম্পানির নামকরণ করা হয় ইসলামের 4 খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী, এই 4 জনের নামে। অর্থাৎ আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি, আলী কোম্পানি। এবং প্রস্তাবিত আরো 2টি নারী কোম্পানি করার ঘোষণা দেওয়া হয়েছে, সেটি এখনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় নাই। যদি এই 2টি নারী কোম্পানি গঠিত হয় তাহলে এর নামকরণ করা হয়েছে ফাতিমা কোম্পানি এবং আয়েশা কোম্পানি। এই নামকরণের পরেই ভারতের পুচ্ছে আগুন লেগে গেছে। এমন আগুন লেগেছে চন্দন নন্দী রীতিমতো তিনি একটি কলাম লিখে ফেলেছেন। এরকম অবস্থা বাংলাদেশ সেনাবাহিনীতে এই ধরনের মৌলবাদের উত্থান ঘটছে, তারা ইসলামাইজেশন করছে, তারা মৌলবাদের দিকে ঝুঁকে পড়েছে, তারা ইসলামপন্থীদের দ্বারা চরমভাবে দুর্বল হয়ে পড়েছে, ঘেরাও হয়ে গেছে, ইত্যাদি যত কথা বলা যায়। তারা ইসলামের নামে এখানে মৌলবাদ ঢুকিয়ে ফেলেছে, সেনাবাহিনীর ভিতরে মৌলবাদ ঢুকিয়ে ফেলেছে। এমনকি এই চন্দন নন্দী এটাও উল্লেখ করেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে এবারই প্রথম কোন সেনাপ্রধান তিনি দাড়ি রেখেছেন, অর্থাৎ আপনারা জানেন ওয়াকরুজ্জামান তিনি হজ করে এসে দাড়ি রেখেছেন, এটা নিয়েও তিনি আলাপ করেছেন। এখন এই চন্দন নন্দীদের
এত চলে কেন? বাংলাদেশ সেনাবাহিনী তার নামকরণ কি করবে, সে কোথায় কি করবে, এদের এত চলে কেন? এদের জ্বলার অন্যতম কারণ হচ্ছে এরা তো দীর্ঘদিন নিয়ন্ত্রণ করত, সেই নিয়ন্ত্রণ ভার যখন তাদের হাত থেকে ফসকে গেছে, তখন এরা ওই যে অনেকে আপনার বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে যারা বৃদ্ধ হয়ে যায় তাদের কাছে যখন কোনো লোকজন আর যায় না, তখন তারা তাদের ওই পূর্বের ওই শান্তিটা কোথা থেকে পাবে? তখন তারা পথের উপরে পায়খানা করে রাখে, যাতে মানুষ গালিগালাজ করে, ওই গালিগালাজ করলে তারা ওই সুখ অনুভব করে। এই চন্দন নন্দীদের অবস্থা হয়েছে। এই চন্দন নন্দী কে ছিল? চন্দন নন্দীর বাবা, তিনি 1984 থেকে 1988 সাল পর্যন্ত বাংলাদেশে রয়ের স্টেশন চিফ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং পৃথিবীর কুখ্যাত এই সংগঠনটি বাংলাদেশে ওই সময় থেকেই এমন কোনো অপকর্ম নাই যা তারা করার চেষ্টা করছে না। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য তারা একের পর এক প্রচেষ্টা চালাচ্ছে। এখন চন্দন নন্দীদের এখানে কথা কেন? চন্দন নন্দীর দেশে অর্থাৎ ভারতে তারা কি করছে সেটা তাহলে আমাদের একটু দেখা দরকার। তাদের সেনাবাহিনীতে কি নামকরণ বা তাদের স্লোগান কি, এইটা আসেন আমরা একটু শুনি, তারপরে চন্দন নন্দী এর কি জবাব দেয় সেই জবাবের অপেক্ষায় আমরা থাকবো। ভারতের সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট আছে, সব দেশের সেনাবাহিনীতেই বিভিন্ন রেজিমেন্ট আছে, তাদের বিভিন্ন স্লোগান থাকে, তাদের বিভিন্ন মন্ত্র থাকে। প্রত্যেক দেশেই তাদের ধর্মীয় বিষয়গুলোই সেনাবাহিনীকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ ধর্মীয় মন্ত্র বলে সবাই বলিয়ান হয়, এখানে নীতিবাক্য যেগুলো থাকে সেইগুলো দিয়ে তাদেরকে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করা হয়। তো তারই ধারাবাহিকতায় তাহলে ভারতের যে বিভিন্ন রেজিমেন্ট আছে তাদের কি মন্ত্র এবং রেজিমেন্টগুলোর নাম এবং স্লোগান কি, আসলে এটা আমরা একটু জেনে দেখি। তাদের একটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের নাম হচ্ছে রাজপুত রেজিমেন্ট। এই রাজপুত রেজিমেন্টের স্লোগান কি জানেন? বলে বজরং বলি কি যায়, মানে ভগবান রাজপুতের বা হনুমানের জয় হোক, এটা হচ্ছে তাদের স্লোগান। তাদের আরেকটা রাজপুত রাইফেলস নামে আরেকটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের স্লোগানটা হচ্ছে রাজা রামচন্দ্র কি জয়, অর্থাৎ রামচন্দ্রের জয় হোক, রামের জয় হোক। তাদের আরেকটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের নাম হচ্ছে ডোগরা রেজিমেন্ট। এই ডোগরা রেজিমেন্টের স্লোগান হচ্ছে জোয়ালা মাতা কি যায়, অর্থাৎ জোয়ালা মাতার জয় হোক। জোয়ালা তাদের একটা দেবী আর কি। তাদের আরেকটা ব্রিগেড আছে, সেই ব্রিগেডের নাম গার্ড ব্রিগেড। সেই গার্ড ব্রিগেডের যে মন্ত্র, তারা যে মন্ত্র বলে যুদ্ধ করতে চায় বা দেশ সেবা করে, তাদের একটা স্লোগান আছে, সেই স্লোগানটা হচ্ছে গারুদা কাহু বল পেয়ারে, বা আমি গারুদার সন্তান। গারুদা আবার কে? গারুদা হচ্ছে বিষ্ণুর যে বাহন, সেই বাহনের যে ইগল হচ্ছে গারুদা, অর্থাৎ ইগলের সন্তান। এছাড়াও তাদের আরো বিভিন্ন ব্যাটালিয়ান আছে, ভৈরব ব্যাটালিয়ান। তো ভৈরব কি? ভৈরব তাদের একটা ভগবানের নাম। এই ধরনের অসংখ্য ব্যাটালিয়ান আছে এবং প্রত্যেকটা ব্যাটালিয়ান এবং রেজিমেন্টের নাম তারা তাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী প্রত্যেকটি, একটাও তাদের, আমাদের তো তাও প্রথম বাংলাদেশ ব্রিগেডের নামকরণ করা হয়েছে দেশের বীরদের নামে, তারা তাও করে নাই। তাদের প্রত্যেকটি ব্রিগেডের নাম তাদের ওই পৌরাণিক ধর্মগ্রন্থের কিচ্ছা কাহিনী, ওইখানে যে সমস্ত নামগুলো আছে ওইখান থেকে তারা এনে এনে ওই স্লোগানগুলো তারা বলে। তাহলে এইগুলো চন্দন নন্দী, যখন কারো সম্পর্কে আপনি কথা বলবেন তখন আপনার পিছনে কতগুলো ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো আগে হাত দিয়ে দেখবেন। দেখার পরে ওই ছিদ্রগুলো থেকে কোনো দুর্গন্ধ বের হচ্ছে কিনা সেগুলো আগে পরখ করে দেখবেন। কারণ আপনি যখন কথা বলবেন তখন আপনাকে অন্য কেউ ছেড়ে দেবে, আপনার ছিদ্র কেউ অনুসন্ধান করবে না। এটি তো ভাবার কোনো কারণ নাই। আপনার মাথায় এটা রাখা উচিত ছিল যে আপনি কি করছেন আর কাকে আপনি কোন পরামর্শ দিতে যাচ্ছেন, কোন আশঙ্কা আপনি ব্যক্ত করছেন। যে কাজ আপনি আগে করে বসে আছেন অনেক অনেক আগে, ঠিক ওই একই কাজ অন্য কেউ করতে গেলে আপনি তার সমালোচনা করবেন, সেখানে মৌলবাদীর আশ্রয় খুঁজবেন। এটা তো আপনার দ্বিচারিতা, মুনাফিকি। একেই বলে মরার উপর খরার ঘা। বাংলাদেশে এই মুহূর্তে আমার মনে হয় যে জনগণের একটা বড় অংশ এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে আছে। তো যারা এই সেন্টিমেন্টে আছেন তাদের জন্য একটা সুসংবাদ। আমারও মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, শেরের উপর যে সোয়াশের আছে এটা সবসময় মাথায় রাখা উচিত, নয়তো মানুষ ফ্যাসিস্ট হয়ে যে একটা রাষ্ট্র তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে প্রভাব কর্তৃত্ব তৈরি করে। দর্শক, কথা বলছি এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন মুদির তো ঘুম হারাম। ভারতের সেনাপ্রধান যিনি আছেন ওনারও টেনশন, নৌবাহিনী প্রধানের টেনশন, যারা এয়ার ভাইস মার্শাল আছেন তাদের টেনশন। ইয়ে ক্যা হো গয়া, ক্যাসে হো গয়া, এটা গানও আছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি, অর্থাৎ চীনের সেনাবাহিনীর একাংশ। কেন সেইখানে শুধু ঢুকছে না, আমরা ভাবছিলাম যে একটা মহড়া দিয়ে বের হয়ে যাবে, বাট তারা সেখানে স্থায়ী সামরিক ঘাঁটি এবং ক্যাম্প তৈরির পাশাপাশি আদিবাসীদের যে চারণভূমি আছে, অর্থাৎ যেখানে আদিবাসীরা বসবাস করে ফার্মিং করে, সেই চারণভূমি, কৃষি জমি সহ বিস্তীর্ণ এলাকা ভারতীয় আদিবাসীদের তারা অলরেডি দখলে নিয়েছে। আমি যখন নিউজটি করছি, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ, যেখানে চীন এবং ভারতের মধ্যে প্রায় ক্ল্যাশ হয়, সেই প্রদেশের একটি স্থানীয় আদিবাসী সংগঠন সীমান্ত এলাকায় চীনের এমন বড় ধরনের অনুপ্রবেশ এবং দখলদারির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। সুনির্দিষ্টভাবে তারা প্রমাণও দিচ্ছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং আনন্দবাজার পত্রিকা বলছে যে অরুণাচল প্রদেশে আপনার
আপার সুবনশিরি জেলা যে এলাকাটা, সেই এলাকার সীমান্তবর্তী অঞ্চলের নাফ আদিবাসীদের একটি সংগঠনের দাবি যে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ঢুকেছে চীনা বাহিনী, এমনকি সেখানে ঢুকে তারা পাকাপোক্ত ঘাঁটিও গড়ে তুলে ফেলেছে। তাদের এই দখলদারির ফলে গত 6 বছর যাবত যে টর্চারটা লিমিটেশনে ছিল, অর্থাৎ ঢুকতো বের হইতো, কিন্তু এখন সেখানে স্থায়ীভাবে তারা আপনার মানে নিজেদের অবস্থান এখানে গায়রা বসে, অর্থাৎ জায়গা বসে। এতে কি হচ্ছে, স্থানীয়দের চাষাবাদ বন্ধ, বনজ সম্পদ সংগ্রহ করা বন্ধ, পশুচারণ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন এই যে তথ্যটা সরকারের কাছে আসছে, আপনার বলা হচ্ছে যে 12 বছর আগে থেকে এই অঞ্চলটিতে চীনের সেনাবাহিনী ঢুকে পড়তো, কিন্তু 2020 সালের পর এই এলাকাটিগুলোতে তারা কৌশলগতভাবে পাকাপোক্ত নিজেদের ভবন তৈরি, সামরিক ঘাঁটি তৈরি, এই কাজগুলো চালা যাচ্ছে। তো আমার একটা প্রশ্ন, এই যে তারা মনে করে তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তি আছে, পাকিস্তানকে উড়াই দিবে, উমককে ঘুরাই দিবে, তাদের একটা অঞ্চলের মধ্যে ঢুইকা ভিতরে 6-7 কিলোমিটার এলাকা দখলে নিয়ে সেখানে তাদের যে আদিবাসীরা আছে তাদেরকে ডিস্টার্ব করতেছে ভারতের সেনাবাহিনী বা ভারতের যেই গোয়েন্দা সংস্থা বাংলাদেশে যে পরিমাণ নজরদারি করে, তারা কি সীমান্তে সেখানে যাইতে পারে না? আসলে পারে না। চাইনিজরা যে মাইর দেয়, কয়েকটা ভিডিও ফুটেজ দেখছে না, পুং পাং করে মানে উড়াইয়া কিক মারে, তো এরকম টিকটিক খাইয়া বা মাঝে মাঝে কিন্তু গোলাগুলিও হয়েছে। এমনকি প্রত্যেকটা জায়গায় কিন্তু চীন আপনার বেশিরভাগ সময় নিজেরা তাদের আধিপত্য দেখিয়েছে, মাঝে মাঝে ভারতও দেখিয়েছে। তো এই বিষয়ে আপনার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে না, ফুল সেনাবাহিনীর টিম ঢুকে নাই, এইটা ছোটখাটো কয়েকটা সংগঠন ঢুকছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আদিবাসীদের দাবি, যে ভিডিও ফুটেজগুলো সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে যে চীনা বাহিনী তারা বিভিন্নভাবে সেনাবাহিনীর ইউনিফর্মে অথবা লোকাল ইউনিফর্মে তারা কিন্তু সে এলাকাগুলোর আধিপত্য নিচ্ছে। অনেক ক্ষেত্রে তারা আদিবাসী সাইজা তারা কিন্তু এই জায়গাগুলোকে নিজেদের দখলে নিচ্ছে। পরবর্তী সময় চীনের সেনাবাহিনীকে সেখানে তাদের যেই ঘাঁটি আছে সেটা ঘাঁটতে আপনার সহযোগিতা করতেছে। ভারতের সেনাবাহিনী বলছে যে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। তবে চীনের বক্তব্য কি? চীন বলতেছে আমরাও শুনছি, দেখা যাক আসলে কোন বাহিনী এই কাজগুলা করতেছে, আমরা আসলে মনিটরিং করতেছে। আপনার কি মনে হয় যে আসলে এটা সঠিক? চীন যাইনা শুইনা বুঝা, অরুণাচল হচ্ছে ভারতের সবচেয়ে দুর্বল এরিয়া চীন সীমান্তের কাছে, লাদাখ আরেকটা এরিয়া আছে অনেকে জানেন। এই দুটো সীমান্তে চীন ইঞ্চি কইরা আস্তে আস্তে কিন্তু তাদের অবস্থান বড় করতেছে। আর এইভাবে চললে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে আগামী 1 যুগ পরে এই অরুণাচল সহ লাদাখ পুরোটা চীন দখল করে নিবে। আর ভারতের বর্তমান সরকার ধর্ম নিয়ে লাড়াচাড়া করে, জাতিগত বিদ্বেষ তৈরি করে, কিন্তু সীমান্তে মাইর খায়। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।